আসসালামু আলাইকুম। আমরা চলে আসলাম আমাদের ধারাবাহিক ক্লাসে। আজকে আমরা কথা বলবো ত্রিকোণমিতি নিয়ে। এই ত্রিকোণমিতি বিষয়টি আমাদের মাধ্যমিক লেভেল থেকে যেহেতু শুরু হয়েছে, সুতরাং আজকে আমরা মাধ্যমিক লেভেল অর্থাৎ এই ত্রিকোণমিতির বেসিক ক্লাস 1 এখান থেকে স্টার্ট করব। তো যাই হোক, যে কোনো বিষয় নিয়ে যদি আমরা কথা বলতে চাই, তাহলে অবশ্যই শুরুটা আমাদের জানার জন্য মনের মধ্যে একটা কিউরিওসিটি বা একটা কৌতূহল কাজ করে। আহ, তো যাই হোক, এই ত্রিকোণমিতির যে আহ, উদ্ভাবন বা এটার যে আবির্ভাব, এটা কোথা থেকে পাঠ্য বইয়ে সংযুক্ত হলো বা এটার কাজ কি, বা বাস্তব জীবনে এই ত্রিকোণমিতি কি কাজে লাগবে সেই বিষয়টা আগে তোমাদের ক্লিয়ার করবো ইনশাআল্লাহ। যাই হোক, প্রথমে হলো ত্রিকোণমিতি সর্বপ্রথম গ্রিকরা এই ত্রিকোণমিতি বিষয়টি আর কি আবিষ্কার করে, এবং এই ত্রিকোণমিতি বিষয়ের পথ চলা তাদের হাত দিয়ে শুরু হয়। ত্রিকোণমিতি আসলে হলো গ্রিক শব্দ ট্রাই, GON গণ, এবং MET মেট, আর ON মেট্রন, এই তিনটি গ্রিক শব্দ থেকে ত্রিকোণমিতি শব্দটির উৎপত্তি হয়েছে। ট্রাই শব্দের অর্থ হলো তিন, গণ শব্দের অর্থ হলো ধার, আর মেট্রন শব্দের অর্থ হলো পরিমাপ। পরিমাপ অর্থাৎ গ্রিক শব্দ অনুযায়ী ত্রিকোণমিতি শব্দটির যে প্রাচীন তিনটা শব্দে বিভক্ত করা হয়েছিল, বা তিনটা প্রাচীন শব্দ থেকে এই ত্রিকোণমিতিটাকে আবিষ্কার করা হয়েছিল, সেই ট্রাইগন এবং মেট্রন শব্দের শাব্দিক অর্থ হয় তিন ধার পরিমাপ। অর্থাৎ তিন ধার মানে কোণ, তিন কোণের পরিমাপ, অর্থাৎ তিন কোণার পরিমাপ। এখন বাস্তবিক যে ত্রিকোণমিতিটা আমরা পাঠ্য বইয়ে পেয়ে থাকি এবং আমরা ক্যালকুলেশন করে থাকি, যে আধুনিক ত্রিকোণমিতি, সেটাও কিন্তু সেম অর্থই প্রকাশ করে, অর্থাৎ তিন কোণের পরিমাপ সম্পৃক্ত মিতি হলো ত্রিকোণমিতি। কিন্তু এটা অবশ্যই জানো তোমরা যে সমকোণী ত্রিভুজ ছাড়া কখনোই ত্রিকোণমিতিকে কল্পনা করা যায় না। যাই হোক, এবার আসি আমরা এই ত্রিকোণমিতি আমাদের বাস্তব ক্ষেত্রে অর্থাৎ বাস্তব জীবনে বাংলাদেশের প্রেক্ষাপটে কোন কোন সেক্টরে কাজে লাগবে। এই ত্রিকোণমিতির প্রধান এবং প্রথম সেক্টর হলো প্রতিরক্ষা সেক্টরের নৌবাহিনী, বিমান বাহিনী, প্রকৌশল সেক্টর, ভূমির পরিমাপ, তারপরে রয়েছে হলো হায়ার লেভেলের যে অর্থাৎ মাধ্যমিক লেভেল, উচ্চ মাধ্যমিক লেভেলের যে গণিত রয়েছে, অর্থাৎ ইন্টিগ্রেশন, ডিফারেন্সিয়েশন, জ্যোতির্বিদ্যায়। চলে আসি এবার পরবর্তী আলোচনায়। মূলত ত্রিকোণমিতি ব্যাপারটা যেহেতু তিন কোণ সম্পৃক্ত পরিমাপ, সুতরাং এখানে এই যে একটা ত্রিভুজ অঙ্কন করে নিলাম। আর তোমরা তো আগেও জেনেছো যে ত্রিকোণমিতি সমকোণী ত্রিভুজ ছাড়া কল্পনা করা একেবারেই অসম্ভব। তো যাই হোক, একটা সমকোণী ত্রিভুজ অঙ্কন করলাম, এটা হলো সমকোণ। এই সমকোণের বিপরীতে থাকে হলো অতিভুজ। অতিভুজ, সমকোণের বিপরীতে থাকে অতিভুজ। যে সূক্ষ্মকোণ অর্থাৎ যে কোণটা আমরা পরিমাপ করব বা যে কোণের উপর ভিত্তি করে অন্যান্য ত্রিকোণমিতিক অনুপাতগুলো নির্ণয় করব, সেই কোণটা হবে হলো সূক্ষ্মকোণ। এখন এই সূক্ষ্মকোণের সাথে সবসময় থাকবে ভূমি। তাহলে সূক্ষ্মকোণের সাথে সবসময় কি থাকবে? ভূমি থাকবে। যদি কোণটা এটা না হয়ে এটা হতো, এটা যদি হতো, তাহলে অবশ্যই ভূমি হয়ে যেত এটা। আর ভূমি বিপরীত বাহু অবশ্যই লম্ব, মানে ভূমি ছাড়া অপোজিট যে বাহু থাকবে সেটা অবশ্যই লম্ব, এটা তো বোঝাই যাচ্ছে। তাহলে এই ব্যাপারটা নিয়ে আর কোনো সমস্যা আশা করি হবে না। তাহলে অতিভুজ পেলাম, ভূমি পেলাম, এটা হলো লম্ব। এবার আমরা খুঁজে বের করার চেষ্টা করি যে কোন ত্রিকোণমিতিক অনুপাতগুলোর সাথে এই বাহুগুলোর কি সম্পর্ক, এটা আমরা একটু খুঁজে বের করার চেষ্টা করি। যাই হোক, প্রথমত সাইন থিটা, আমরা জানি সাইন থিটার বিপরীত বিপরীত হলো সাইন থিটার বিপরীত কোসেক থিটা, কস থিটার বিপরীত সেক থিটা, ট্যান থিটার বিপরীত কট থিটা। আচ্ছা,
আমাদের প্রথমত এই ব্যাপারটা মাথায় রাখতে হবে, এটা অবশ্যই নলেজে রাখতে হবে যে এই ত্রিকোণমিতিক অনুপাতগুলোর আহ, যে মূল যে মানগুলো, এই মানগুলো সাইনের ক্ষেত্রে কোসেকের যে মান সেটা বিপরীত হয়ে যাবে, অর্থাৎ উল্টাই যাবে। আবার কস থিটার ক্ষেত্রে সিক থিটার যে মান সেটা উল্টাই যাবে। আবার ট্যান থিটার ক্ষেত্রে কট থিটার যে মান সেটা উল্টিয়ে যাবে, অর্থাৎ বিপরীত মানগুলো আসবে। তাহলে সাইন থিটা সমান কি বলতেছে? সাইন থিটা বলতেছে যে সাইন থিটা অর্থাৎ আমি সমান লম্ব বাই অতিভুজ, অর্থাৎ লম্ব কত আমরা পেয়েছি, এ বি হলো লম্ব, আর অতিভুজ কত, এসি হলো অতিভুজ। আচ্ছা, এখন সাইনের বিপরীত কে? সাইনের বিপরীত হলো কোসেক। সাইনের বিপরীত কে? সাইনের বিপরীত হলো কোসেক। তাহলে কোসেক সমান কি এটা তোমরা বুঝে গেছো। তাহলে কোসেক থিটা সমান হবে উল্টিয়ে যাবে, অর্থাৎ হলো অতিভুজ বাই লম্ব। এরপরে কি আসতেছে? সাইনের পরে, সাইনের পরে আসে কস, কস থিটা। তাহলে কস থিটা সমান সমান কি আসতেছে? কস সমান হচ্ছে ভূমি বাই অতিভুজ, বিসি বাই এ সি। আর কস থিটার বিপরীত আবার কি? কস থিটার বিপরীত অবশ্যই সেক থিটার। তাহলে সেক থিটার সমান কি? সেক থিটার সমান শুধু উল্টিয়ে যাবে বলছি, তাহলে অতিভুজ আগে চলে আসবে আর ভূমি নিচে চলে যাবে। আচ্ছা, এরপরে কি আসতেছে? ট্যান থিটা। ট্যান থিটা সমান কি? আমরা জানি লম্ব বাই ভূমি। ট্যান থিটা সমান লম্ব বাই ভূমি। আর ট্যানের বিপরীত কি? ট্যানের বিপরীত কি? কট, কট থিটা। তাহলে কট থিটা সমান কি পাচ্ছ? কট থিটা সমান পাচ্ছ ভূমি বাই লম্ব, অর্থাৎ বিসি বাই এবি। আরেকটি মজার ব্যাপার তোমাদের জানাই, স্যার এই ত্রিকোণমিতিক অনুপাতগুলো মনে রাখার জন্য আমাদের স্যার একটা প্রসেস শিখিয়ে দিয়েছে। কেমন প্রসেস? বলে যে সাগরে লবণতি, কবরে ভূততি, এই যে এগুলোর উপর ভিত্তি করে আমরা এগুলো মনে রাখি। যেমন সাগরে লবণতি অর্থাৎ সাগরে সাইন থিটা, লবণ লবণ মানে কি লম্ব, আর অতি মানে কি অতিভুজ, তাহলে সাইন থিটা সমান লম্ব বাই অতিভুজ। আবার কবরে ভূততি, কবর মানে কি কস থিটা, ভূত মানে কি ভূমি, আর অতি মানে কি অতিভুজ। আসলে এই থিওরি গুলো তোমরা মাথার মধ্যে কখনোই নিবা না বা চিন্তাই করবে না যে আসলে আমরা এইভাবে বা এই আঙ্গিকে সাইন কস বা কটের যে ত্রিকোণমিতিক অনুপাতগুলো আছে সেগুলো আর কি মাথার মধ্যে রাখবো, এটা তোমরা কল্পনার মধ্যে নিয়ে আসবে না কখনো। তাহলে অবশ্যই ভুল করবে। একটা জিনিস চিন্তা করবা যে আমি বেসিক স্টেজ থেকে স্ট্রং ভাবে পরবর্তী লেভেল পর্যন্ত বা পরবর্তী পর্যায় পর্যন্ত যেতে চাই। এই ব্যাপারটা, এই থিঙ্কিংটা যদি তোমার মানে মেমোরিতে গেঁথে যায়, ইনশাল্লাহ গণিত নিয়ে তোমাকে আর কখনো কোনো ভোগান্তির মধ্যে পড়তে হবে না। তুমি বিশ্বাস রাখো, তুমি বিশ্বাস রাখো। আচ্ছা, চলে আসি পরবর্তী স্টেজে। আমরা একটু সূত্রগুলো দেখার চেষ্টা করি যে এখানে কোন কোন সূত্রগুলো ইম্পর্টেন্ট বা কোন কোন সূত্রগুলো আমাদের মাধ্যমিক লেভেলের জন্য প্রয়োজন। সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা সমান 1, এই সূত্রটা থেকে দেখো আরো দুইটা সূত্র লেখা যায়, যেমন সাইন স্কয়ার থিটা সমান 1 মাইনাস কস স্কয়ার থিটা। অনুরূপ ভাবে কস স্কয়ার থিটা সমান 1 মাইনাস সাইন স্কয়ার থিটা। আচ্ছা, পরবর্তী সূত্রটাতে চলে আসি। পরবর্তী এস ইস সেক স্কয়ার থিটা সমান 1 প্লাস ট্যান স্কয়ার থিটা। আর সবসময় যেটা আমি বলে থাকি, যেহেতু তুমি আমার ক্লাস করতেছো, অবশ্যই তোমার ফোনের সামনে খাতা এবং কলম এটা অবধারিত এবং বাধ্যতামূলক। এই ক্লাস এর পরেও যদি তুমি ত্রিকোণমিতি নিয়ে আবার চিন্তা করতে হয়, তোমাকে আবার সব কিছু ভুলাই যায়, তাহলে আসলে ক্লাস দেখার কোনো যথার্থতা বা এই ক্লাস দেখার কোনো উপকারিতাই তুমি পাবা না। এজন্যই তুমি অবশ্যই অবশ্যই যখন আমার ক্লাস দেখতে শুরু করবা, তার আগে অবশ্যই একটি খাতা এবং একটি কলম নিয়ে বসে পড়বা। আশা করি এই ক্লাসটা তুমি যদি মনোযোগ দিয়ে দেখো এবং খাতা আর কলমের ব্যবহার সঠিকভাবে করো, পরবর্তী লেভেলে এই ত্রিকোণমিতি নিয়ে আর কোনো সমস্যা বা কোনো প্রবলেমের সম্মুখীন তুমি হবা না। যাই হোক, চলে আসি।
তাহলে sec স্কয়ার থিটা সমান 1 প্লাস tan স্কয়ার থিটা। এখন যদি tan স্কয়ার থিটা সমান লিখতে চাই তাহলে কি লেখা যাবে? tan স্কয়ার থিটা সমান sec sec স্কয়ার থিটা মাইনাস 1, অর্থাৎ শুধু এই প্লাস 1টা এপাশে পার করে দিলাম, এই যে মাইনাস 1। আচ্ছা, তাহলে অনুরূপভাবে 1 সমান কি লেখা যায়? অর্থাৎ sec স্কয়ার থিটা এই tan স্কয়ার যদি এপাশে নিয়ে আসি তাহলে sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা সমান হবে 1। আচ্ছা, এরপর আসতেছে co cosec স্কয়ার থিটা সমান কি লেখা যায়? cosec স্কয়ার থিটা সমান 1 প্লাস cot স্কয়ার থিটা। এখন যদি এই cot স্কয়ার থিটা সমান লিখতে চাই cot cot স্কয়ার থিটা সমান, তাহলে cosec তো ছিলই cosec cosec স্কয়ার থিটা মাইনাস 1। আবার অনুরূপভাবে যদি আমি cosec স্কয়ার থিটা এই cot স্কয়ার থিটাতে এই পাশে নিয়ে আসি তাহলে cosec স্কয়ার থিটা মাইনাস cot স্কয়ার থিটা সমান আবার 1। অর্থাৎ প্রত্যেকটা সূত্র থেকে দেখতেছো যে দুইটা করে সূত্র লেখা যাচ্ছে। tan স্কয়ার থিটা সমান a sin স্কয়ার থিটা ডিভাইডেড বাই cos স্কয়ার থিটা। মূলত এই সূত্রটা আসলে কোথা থেকে আসলো? এটা কিন্তু আসলে এখান থেকে, দেখো tan থিটা ইজ ইকুয়াল টু sin থিটা বাই cos থিটা। অর্থাৎ এটার উপর যদি বর্গ করে দিই, এটার উপর যদি বর্গ করে দিই তাহলে tan স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু sin স্কয়ার থিটা বাই cos স্কয়ার থিটা। এখন তোমাদের মনের মধ্যে এই কোশ্চেনটা আসতেই পারে যে যেহেতু এটার উপর মানে tan থিটার উপর আর কি বর্গ করলাম, তাহলে থিটার উপর কেন স্কয়ারটা দিলাম না? কারণ এটা প্রাথমিক স্টেজ, এই কোশ্চেনটা তোমার মনের মধ্যে আসতেই পারে। কারণ তোমরা জানো যে হোল স্কয়ার শব্দের অর্থ ভিতরে যতগুলো উপাদান আছে সবগুলোর উপরে স্কয়ার হবে, তাহলে এখানে কেন থিটার উপর স্কয়ার দিলাম না? সুন্দর চিন্তা, অবশ্যই সুন্দর চিন্তা। কখনোই কোণের উপর, অর্থাৎ কোণের যে মান থাকে সেই কোণের মানের উপর কখনোই স্কয়ার বা তোমার হচ্ছে বর্গমূল এগুলো কখনোই হয় না, এটা সবসময় মনে রাখবা। যাই হোক, এই সূত্রগুলো তাহলে দেখলাম কত ইজি। এরপরে আমরা পরবর্তী ধাপে চলে যাব। এরপর তোমাদের আরেকটি ব্যাপার যে ত্রিকোণমিতিক অনুপাতগুলোর মান, অর্থাৎ sin থিটা sin 30 ডিগ্রির মান কত, cos 30 ডিগ্রির মান কত, tan 30 ডিগ্রির মান কত, এই ব্যাপারগুলো তোমাদের ভোগান্তির মধ্যে ফেলে। এটা আমি আমার বিগত অভিজ্ঞতা থেকে পেয়েছি, আমার যে বাচ্চারা ছিল তারা এরকম অভিজ্ঞতা সম্মুখীন হয়েছে। তো যাই হোক, এই ব্যাপারটাকে কিভাবে সহজভাবে মনে রাখা যায় এবং ত্রিকোণমিতিক অনুপাতের মানগুলো মুখস্থ না করেও, কোণের মানগুলো মুখস্থ না করেও কিভাবে এটা সহজেই নিজে নিজেই বের করা যায়, এই প্রসেসটা আমি শেখাবো তোমাদের। প্রথমে তুমি লিখে নাও সাইন, লিখে নাও 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি, 90 ডিগ্রি। মূলত তোমাদের যে মাধ্যমিক স্টেজ, এই মাধ্যমিক স্টেজে কিন্তু তোমরা এই পাঁচটা মানেরই সম্মুখীন হও: 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি, 90 ডিগ্রি। এখন এই মানগুলো মুখস্থ না করে কিভাবে ইজিলি বের করা যায় এই প্রসেসটা আমি তোমাদের শেখাবো। 0 থেকে 4 পর্যন্ত স্বাভাবিক সংখ্যাগুলো লিখে নাও, তারপরে প্রত্যেকটাকে 4 দিয়ে ভাগ করো, প্রত্যেকটাকে রুট করে দাও। দেখো 0 আমরা জানি যে যদি লবে 0 থাকে, হরে যত কিছুই থাকুক না কেন সেটার মান কত হয়ে যায়? 0। আর যদি 0-র উপর রুট হলো তাহলে এখানে 1/4, অর্থাৎ এই রুটটা 1 এর উপরেও আছে, 4 এর উপরেও আছে। এটা যদি কাটাকাটি করো 1/2, তাহলে 1 এর উপরেও রুট আছে, 2 এর উপরেও রুট আছে, এটা 3 এর উপরেও রুট আছে, 4 এর উপরেও রুট আছে। এটা 4 কাটাকাটি করলে কত হয়? 1 1 1 1 হয়, এই যে 1। এরপরে দেখো 0-র উপর যদি রুট করো তাহলে সেটা কি হয়? 0ই হয়, 0। 1 এর উপর রুট করলে 1, 4 এর উপর রুট করলে 2, 1 এর উপর রুট করলে 1, √2 এর উপর রুট করলে √2, এখানে √3, আর 4 এর উপর রুট করলে কত হয়? 2, আর এটা 1। এখন দেখো এটা সাইন, সাইন,
অর্থাৎ সাইন 0 ডিগ্রির মান 0, সাইন 30 ডিগ্রির মান হলো হাফ, সাইন 45 ডিগ্রির মান হলো 1/√2, সাইন 60 ডিগ্রির মান হলো √3/2, সাইন 90 ডিগ্রির মান হলো 1। এখন যদি এই মানগুলোকে উল্টাই দাও, অর্থাৎ এটা cos 0 ডিগ্রি, এটা cos 30 ডিগ্রি, এটা cos 45 ডিগ্রি, এটা cos 60 ডিগ্রি, এটা cos 90 ডিগ্রি। কি মজা না? হ্যাঁ, আসলে যে ব্যাপারটাই তুমি শিখতে চাও সেটা যদি গভীর ভাবে এবং সুন্দর মনোযোগ নিয়ে সেটা যদি তুমি শুরু করো, ইনশাল্লাহ তার শেষটা খুবই সুন্দর হবে, খুবই সুন্দর হবে। তো যাই হোক, তাহলে সাইন থিটার মানগুলো আমরা ইজিলি বের করতে পারলাম, আবার কস থিটার মানগুলো ইজিলি বের করতে পারলাম। এটা তো একদমই সহজ, তুমি জানো 0 থেকে 4 পর্যন্ত স্বাভাবিক সংখ্যাগুলো বসাবা, বসানোর পরে প্রত্যেকটা সংখ্যার নিচে 4 দিয়ে ভাগ করবা, ভাগ করার পরে প্রত্যেকটা সংখ্যাকে রুট করবা, বাস যে কাঙ্ক্ষিত মানটা পাবা সেটাই হলো সাইন। প্রথমেরটা 0 ডিগ্রি, তারপরটা 30 ডিগ্রি, তারপরটা 45 ডিগ্রি, তারপরটা 60 ডিগ্রি, তারপরটা 90 ডিগ্রি। আর যদি এটাকে উল্টাই দাও তাহলে সাইন 90 ডিগ্রিটা কস 0 ডিগ্রি হয়ে যাবে, আর সাইন যেটা 60 ডিগ্রি ছিল ওইটা কস 30 ডিগ্রি, সাইন যেটা 45 ডিগ্রি ছিল কসও সেটা 45 ডিগ্রি হবে। অর্থাৎ 45 ডিগ্রির মানগুলো কিন্তু প্রত্যেকটা ক্ষেত্রে একই, অর্থাৎ সাইনের যা কসেরও তাই, ট্যানের যা কটেরও তাই, সেকের যা কোসেকেরও তাই। এটা মনে রাখবে যে এই মানগুলো জানা থাকলে পরবর্তী মানগুলো দেখো কত ইজিলি বের করা যায়। মনে করো তুমি sec 45 ডিগ্রির মান বের করবা, তাহলে sec 45 ডিগ্রি সমান কি, অর্থাৎ এই কোণটাকেই তুমি থিটা কল্পনা করো, মনে করো এটা হলো থিটা। তাহলে কিভাবে বের করা যায় চিন্তা করো। তাহলে 1/sec থিটা সমান কি মনে আছে না, 1/cos থিটা, রাইট? তাহলে এখন থিটার জায়গায় আমরা কি বসিয়েছি 45 ডিগ্রি, তাহলে এখানেও কত বসাবো 45 ডিগ্রি। তাহলে 1/cos 45 ডিগ্রির মান কত করে আসলাম, মনে করো cos কত নম্বরে ছিল 3, 45 ডিগ্রি কত 3, দেখো 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি 3 নম্বরে। তাহলে 3 নম্বরে শুরু হলে কত থেকে শুরু হয়েছিল, 0 1 2, অর্থাৎ 2/4, 2 দিয়ে 4কে কাটাকাটি করলে কত হলো হাফ, আর উপরে রুট করে দিলে 1/√2, অর্থাৎ cos 45 ডিগ্রির মান কত পেয়েছিলাম 1/√2। তাহলে 1 ইন্টু ভাগ থাকলে গুণ হয়ে যায়, লব চলে যায় কোথায়, হর চলে যায় কোথায় লবে, আর লব চলে আসে হরে, তাহলে এটা সমান √2। কি ইজি না? হ্যাঁ, একদম ইজি এবং অনেক সহজ, অনেক সহজ। আচ্ছা, sec থিটা চলে গেল, মনে করো tan 45 ডিগ্রির মান বের করব, tan 45 ডিগ্রির মান বের করব। এখন tan থিটা সমান কি মনে করো sin বাই cos, তাহলে সাইন কত ডিগ্রি 45 ডিগ্রি বাই কস 45 ডিগ্রি। তাহলে সাইন 45 ডিগ্রির মান কত ছিল দেখো, মনে করো সাইন অর্থাৎ 3 নম্বরে, অর্থাৎ 1/√2, 1/√2, আর সাইন 45 ডিগ্রির মানও যা কস 45 ডিগ্রির মানও তাই। আগেই বলেছি যে 45 ডিগ্রির মান দুইটা ত্রিকোণমিতিক অনুপাতগুলোর ক্ষেত্রে একই হয়, 1/√2 ভাগ থাকলে কি হয় গুণ, উল্টাই যায় 2/1, এটা বাদ, অর্থাৎ 1। তাহলে tan 45 ডিগ্রির মান কত 1। অর্থাৎ এইভাবে প্রত্যেকটা ত্রিকোণমিতিক অনুপাতের মানই বের করা যায়, ইজিলি বের করা যায়, যেটা খুব সহজেই মাথার মধ্যে আর কি থেকে যাওয়ার মতো একটা বিষয়। এজন্যই বলি যে বেসিক শেখার কোনো বিকল্প নেই। তুমি অঙ্ক মুখস্থ করতে যেও না, অঙ্ক গাইড দেখে করতে যেও না, তুমি আগে বেসিকটা ভালো করে ভিতরে ঢুকিয়ে নাও, সেই অনুযায়ী তুমি চেষ্টা করো, ইনশাল্লাহ সফলতা অর্জন করবে। তোমাদের জেনারেল ম্যাথের সাথে আর কতটুকু অংশ যদি তোমরা যোগ করে দাও তাহলে এই মাধ্যমিক লেভেলে হায়ার ম্যাথে তোমাদের আর কোনো সমস্যা হবে না। চলো চলে আসি মূল আলোচনায়। ও ভালো কথা, খাতা কলম আছে তো? হ্যাঁ, অবশ্যই খাতা কলম থাকতে হবে। ঠিক আছে, অবশ্যই বুঝতে পারছো। একটা চতুর্ভাগ অঙ্কন করে ফেললাম। এটাকে চতুর্ভাগ কেন বলা হয়, একটা জিনিস লক্ষ্য করে দেখো, এই এটা কি একটি বৃত্ত। এখন এই বৃত্তটা দেখো ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘূর্ণয়নরত বা আবর্তনশীল। এই ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘূর্ণয়নশীল
যে একটি সার্কেল, এই সার্কেলের মধ্যবর্তী কোণ অর্থাৎ একবৃত্তীয় কোণ এখানে উৎপন্ন হয়েছে। আর এই একবৃত্তীয় কোণকে কয়টি ভাগে ভাগ করা হয়েছে? দেখো, এই একটা, দুইটা, তিনটা, চারটা, অর্থাৎ চারটি ভাগে ভাগ করা হয়েছে। এখানে চারটি চতুর্ভাগ উৎপন্ন হয়ে গেছে। এটা হলো প্রথম, এটা হলো দ্বিতীয়, এটা হলো তৃতীয়, আর এটা চতুর্থ। আচ্ছা, এবার দেখো তো এই চতুর্ভাগে দুইটা উপাংশ লক্ষ্য করা যাচ্ছে। এটা হলো আনুভূমিক উপাংশ আর এটা হলো উলম্ব উপাংশ। এখন এই চতুর্ভুজে আনুভূমিক উপাংশ x ড্যাশ x y y ড্যাশ। এখন এই উপাংশের মান অনুযায়ী এই চতুর্ভাগগুলা আমরা একটু নির্দেশ করে আসি। এটা হলো এক্স ও পজিটিভ, এখানে ওয়াই ও পজিটিভ, এখানে দুইটা মানই পজিটিভ। যদি এটা কল্পনা করি তাহলে এটা হলো এক্স নেগেটিভ আর ওয়াই হলো পজিটিভ। এটার ক্ষেত্রে দেখো, এটার ক্ষেত্রে দুইটাই নেগেটিভ, এটার ক্ষেত্রে দুইটাই নেগেটিভ। এটার ক্ষেত্রে এক্স পজিটিভ আর ওয়াই হলো নেগেটিভ। এটা হলো চারটা চতুর্ভাগে চারটা স্থানাঙ্কের এক্স এবং ওয়াই অর্থাৎ আনুভূমিক এবং উলম্ব যে উপাংশের মানগুলো রয়েছে সেগুলো আর কি দেখানো হয়েছে। এখন তোমাদের মনের মধ্যে প্রশ্ন আসতে পারে যে উচ্চতর গণিতে এগুলো আসলে নির্দেশের কি প্রয়োজন আছে? তোমরা যখন স্থানাঙ্ক করতে যাবা তখন এই চতুর্ভাগের যে পজিটিভ এবং নেগেটিভ মানগুলোর যে একটা ভ্যালু আছে এটা তখন বুঝতে পারবা। এজন্য এখনই আর কি তোমাদের এই বিষয়টা অবগত করলাম। যাই হোক, চলে আসি। দেখো, যেহেতু এটা পজিটিভ এই জন্য এখানে ত্রিকোণমিতির অল মানগুলোই পজিটিভ। এরপরে দ্বিতীয়টাই চলে আসো। দেখো, এটা কিন্তু শুধুমাত্র সাইন আর কোসেক কোসেক পজিটিভ। এটাতে সে ট্যান আর কট পজিটিভ, ট্যান এবং কট পজিটিভ। আর এটাতে সে সেক এবং কস পজিটিভ। আচ্ছা, আমি আগেই বলেছি এটা একটা বৃত্তীয় কোণ, অর্থাৎ এক বৃত্তীয় কোণ সমান কত ডিগ্রি? 360 ডিগ্রি। এই 360 ডিগ্রি কোণকে চারটি চতুর্ভাগে ভাগ করা হয়েছে। তাহলে প্রথম চতুর্ভাগে কত পড়ে? 0 ডিগ্রি থেকে 90 ডিগ্রি। দ্বিতীয়টাতে 91 থেকে 180, তারপর 181 থেকে 270, 271 থেকে 360। অর্থাৎ এটা 0 ডিগ্রি থেকে 90 ডিগ্রি, এটা 91 ডিগ্রি থেকে 180 ডিগ্রি, এটা 181 থেকে 270 ডিগ্রি, এটা 271 থেকে 360 ডিগ্রি। এই মানগুলোর ক্ষেত্রে আমরা নির্দেশ করতে পারবো আসলে কোনটা কার ঘর। যেমন এখানে সাইন আর কোসেক, অর্থাৎ এটা সাইন আর কোসেকের ঘর। এখন তোমার মনের মধ্যে কোশ্চেন আসতে পারে যে আসলে এই ঘরগুলো এক একজনের জন্য এটা কি নির্দিষ্ট? হ্যাঁ, নির্দিষ্ট। এই ঘরগুলো মানে ওই যে একটা বাবার যদি চারটা সন্তান থাকে তাহলে চারটা সন্তানের জন্য আসলে চারটা রুম অথবা চারটা প্লট যেমন বরাদ্দ থাকে, ঠিক তেমনি এই মানগুলোর জন্য নির্দিষ্ট চারটি ঘর নির্দিষ্ট চারজনের জন্য বরাদ্দ। অর্থাৎ এইটা হলো মা বাবার রুম। মনে করো প্রথম কোয়ান্টামটা মা বাবার রুম, অর্থাৎ মা বাবার রুম তো চার ভাই বা যদি আরো যারাই থাকুক আর কি, ভাই বোন যতজনই থাকুক সবারই অধিকার রয়েছে, ঠিক তাই এটা সবার অধিকার রয়েছে। এটা সাইন আর কোসেকের জন্য বরাদ্দ করে দিয়েছে, এটা ট্যান আর কটের জন্য বরাদ্দ করে দিয়েছে, এটা সেক আর কসের জন্য বরাদ্দ করে দিয়েছে। এখন কথা হলো যে বরাদ্দ করে দিয়েছে, এখন কি এই ঘরের মধ্যে ট্যান আর কট যেতে পারে না? হ্যাঁ, অবশ্যই পারে। কিভাবে পারে? মনে করো তুমি তোমার বাড়িতে যেমন তোমার মতামত বা তোমার যে কোনো একটা সিদ্ধান্ত প্রয়োগ করতে পারবে, অন্যের বাড়িতে গিয়ে সম্ভব? সম্ভব না। ঠিক তেমনি এখানেও যখন ট্যান আর কট এখানে বসবে বা অবস্থান করবে তখন তার মানের আগে নেগেটিভ চিহ্ন থাকবে। এই জন্যই থাকবে যে আসলে ওইটা তার ঘর না। আচ্ছা, এবার চলে আসি মূল আলোচনায়। হ্যাঁ, যদি মনে করো সাইন 180 ডিগ্রি না
181° হলো সাইন 181°। এখন এই সাইন 181° এটা কোন ঘরে পড়তেছে বা কোন চতুর্ভাগে পড়তেছে এটা একটু কল্পনা করো। এটা দেখো 191 থেকে 180 এই কোয়ান্টামে, অর্থাৎ এটা তৃতীয় চতুর্ভাগে চলে আসছে। এটা যদি তৃতীয় চতুর্ভাগে চলে আসে তাহলে দেখো তো সাইন তৃতীয় চতুর্ভাগে সাইন আছে কিনা। সাইন তৃতীয় চতুর্ভাগে নেই, অর্থাৎ এই সাইনের মানটা হয়ে যাবে কি নেগেটিভ, অর্থাৎ সাইনের 81° যে মানটা পাবো ওইটা হয়ে যাবে নেগেটিভ, অর্থাৎ ঋণাত্মক মান হয়ে যাবে। আবার চিন্তা করো, যদি সাইন 120° হয়, সাইন 120°, তাহলে কি হবে? দেখো তো সাইন আছে কত এখানে, সাইন আছে হলো 91° থেকে 180°, তাহলে 120° অবশ্যই এইটার মধ্যে পড়বে। যদি এইটার মধ্যে পড়ে তাহলে এই ঘরের জন্য এই সাইনের মানটা কি হবে, পজিটিভ হবে। এই ঘরের জন্য সাইনের মানটা কি হবে, পজিটিভ হবে। ওকে, মনে করো cos 120°। এখন cos 120° মান তোমাকে নির্ণয় করতে বলছে। এখন তুমি এটা কিভাবে সমাধান করবে, বা এটা কোন কোয়ান্টামে পড়ে, বা অ্যাকচুয়ালি এটার মান কত হবে? sin 120°-র মান তো কোথাও দেয়া নেই, আমরা মান জেনেছি কত, 0°, 30°, 45°, 60° আর 90°। এখন 360°, এই যে cos 360°, এটা কোথায় পড়তেছে দেখো তো, এটা কোন কোয়ান্টামে পড়ে? এখন একটা জিনিস তোমরা অবশ্যই মনের মধ্যে কোশ্চেন আসতেছে যে এটা তো ডিগ্রি কোণে পরিমাপ, কিন্তু আমরা তো সবগুলো ক্যালকুলেশন করে আসছি পাই কোণে। হ্যাঁ, কথা ঠিক, মানে হায়ার ম্যাথ অর্থাৎ উচ্চতর গণিতের জন্য এখানে আমরা পাই, অর্থাৎ 180°-র পরিবর্তে এই পাইটাকে আমরা ব্যবহার করব। যেমন π/6 সমান সমান 30°, কারণ পায়ের মান কত, 180, তাহলে এখানে কত আসতেছে 30°, অর্থাৎ π/6, π/4, π/4 সমান কত তাহলে 45°, তাই না? 5/4 কত দেখি, 180, তাহলে 4 4 4 16 40, আর এখানে কত থাকে 2 4 5 20, 45°, তাই না? আচ্ছা, π/3 সমান কত ডিগ্রি দেখো তো, π/3 সমান 60°, তাহলে π/2 সমান কত ডিগ্রি, π/2 সমান 90°, π/2 সমান 90°। তাহলে কি কি পেলাম, 30°, 45°, 60°, 90°। আর 0°-র ক্ষেত্রে 0° তো 0°, 0°, এটা হলো মহারাজা, তো ওর ক্ষেত্রে ওভাবেই থাকবে, অবস্থান করবে। তো যাই হোক, এখানে আমরা খুঁজে বের করার চেষ্টা করি যে cos 360°, এটা আসলে কোন চতুর্ভাগে পড়তেছে এবং মানটা কেমন হচ্ছে। তাহলে cos, cos, আমরা জানি যে 90°-র উপরে যদি কোনো মান চলে যায় এবং সেটার মান নির্ণয় করতে বলে, অর্থাৎ 90°-র উপরে যদি কোনো কোণের মান চলে যায় এবং তার সাংখ্যিক মান বের করতে বলে, তাহলে আমরা অবশ্যই এই পাই অথবা π/2, এটা কত 180, অর্থাৎ এক সরল কোণ, অথবা এটা কত 90° সমকোণ, হয়তোবা এক সরল কোণ অথবা এক সমকোণ, এই দুইটা কোণে বিভক্ত করে নেব, অর্থাৎ এটাকে ছোট করার ক্ষেত্রে। যেমন 360°-র ক্ষেত্রে আমি যদি 2 ইন্টু পাই এই ব্যাপারটা নিয়েই, তাহলে 2 ইন্টু পাই সমান কত হচ্ছে দেখো, 360°, কারণ পায়ের মান কত 180°, আর গুণ 2, তাহলে 180 দুগুণে কত 360°, এই যে 360°। এখন 360°-র ক্ষেত্রে মানে এই যে আমরা যে কোণটাকে ভেঙে নিলাম, এই ভাঙার পরে কিছু জিনিস অবশিষ্ট রাখতে হবে। সেটা কত ডিগ্রি অবশিষ্ট রাখতে হবে, হয় 0°, অথবা 30°, অথবা 45°, অথবা 60°, অথবা 90°। তাহলে আমরা দেখো এখানে কত অবশিষ্ট আছে, কিছুই নাই, তার মানে 0° অবশিষ্ট আছে। তাহলে cos 2π। এখন একটা জিনিস তোমাদের ক্লিয়ার করে রাখি, সেটা হলো যে এই পাই কিন্তু তোমার এক সরল কোণ, আর এক সরল কোণের ক্ষেত্রে এখানে cos থাকলে সেটা cosই হবে, যদি tan থাকে tanই হবে, অর্থাৎ এখানে যে মানটাই থাকুক না কেন, এখানে যদি শুধু সরল কোণ ব্যবহার করো তাহলে এই মানটাই থাকবে। আর যদি এখানে সরল কোণ ব্যবহার না করে যদি সমকোণ ব্যবহার করো, অর্থাৎ π/2, তাহলে কিন্তু এখানে কত হয়ে যেত, 4 হয়ে যেত, 4। অর্থাৎ যদি সমকোণ ব্যবহার করো তাহলে এইটা যদি জোড় হয় তাহলে এই মানটা ঠিক থাকবে, আর যদি এটা জোড় না হয়ে বিজোড় হয়ে যায়, অর্থাৎ এখানে 4 এর জায়গায় যদি 5 হতো তাহলে কিন্তু cos না হয়ে কি হতো, sin হতো।
আশা করি বুঝতে পারছো। আচ্ছা, তাহলে এটা এটা দিয়েই করি। তাহলে এটা কস কসই থাকবে। এখন 360 ডিগ্রি থেকে 360 ডিগ্রির সাথে কি যোগ, জিরো যোগ, অর্থাৎ 360 ডিগ্রি কোন ঘরে পড়তেছে, এই ঘরে। শূন্য শূন্য না হয় যদি একও হতো তাহলে কিন্তু এই কোণটা অর্থাৎ প্রথম চতুর্ভাগে চলে যেত। যেহেতু এটা 360 ডিগ্রির সাথে শূন্য যোগ অর্থাৎ 360 ডিগ্রি, তাহলে কিন্তু এই কোণটা অর্থাৎ চতুর্থ চতুর্ভাগে পড়তেছে। এখন দেখো তো চতুর্থ চতুর্ভাগে কস আছে কিনা। দেখো চতুর্থ চতুর্ভাগটা হলো কস, কস আর সেকের মান, এটা কস আর সেক, কস আর সেক, যেহেতু এটা কস আর সেক, সুতরাং এই মানটা হবে কত, এই মানটা হবে কস 0 ডিগ্রি, কস 0। এটা কিন্তু পজিটিভ হলো, এটা কি হলো, পজিটিভ হলো। তাহলে যদি পজিটিভ হয় তাহলে মান কত পেলাম, কস 0 ডিগ্রির মান কত, 1। আশা করি বুঝতে পারছো। এবার আমরা আরেকটি নেগেটিভ অর্থাৎ বিপরীত কোণের আরেকটি উদাহরণ আমরা টানবো, অর্থাৎ আরেকটি উদাহরণ নিয়ে আসবো। সেটা হলো কস 120 ডিগ্রি। কস 120 ডিগ্রির উদাহরণটা আমরা নিয়ে আসবো। তাহলে কস 120 ডিগ্রি, আমি এখানে মনে হয় সেক আর কোসেক লিখছিলাম, আসলে এটা কোসেক না, এটা হলো কস, কস আর সেক, এটা হলো কস আর সেকের ঘর। যাই হোক, তাহলে আমরা কোন মানটা দেখবো, যে কস 120 ডিগ্রি। তাহলে কস 120 ডিগ্রির মান কত, কিভাবে বের করবো, এটা আমি আগেই বলেছি, হয় এটা সরল কোণে বের করতে হবে অথবা সমকোণে বের করতে হবে। যদি সরল কোণে বের করি তাহলে একটু ইজি হয়, আর যদি সমকোণে বের করি তাহলে ওই যে সাইন থাকলে কস বা কস থাকলে কোসেক, এই ব্যাপারগুলো নিয়ে আর কি একটু দ্বিধাদ্বন্দ্বে পড়তে পারি। এজন্য আমি সবসময় সরল কোণে রাখার পরামর্শ দিই। তুমিও বা তোমরাও সরল কোণেই রাখবে ব্যাপারটিকে। তাহলে কত, এক সরল কোণ সমান কস পাই ইন্টু 1, তাহলে কত, এটা হচ্ছে 180। তাহলে 180 থেকে কত বাদ দিলে 60 হচ্ছে, 120 হচ্ছে 60, 60 ডিগ্রি যদি বাদ দিই তাহলে হচ্ছে 120। তাহলে এখন পাই, তাহলে কস কসই থাকবে, কস। এখন কস এটা কোথায় পড়তেছে, দেখো তো 180 থেকে 60 বিয়োগ, অর্থাৎ এটা 180 থেকে যদি 60 বিয়োগ যায় তাহলে কোথায় থাকতেছে, এই ঘরেই থাকতেছে। 180 থেকে 60 বিয়োগ যাওয়া মানেও কি, আমি বলেছি যে 91 থেকে যদি কিছু যোগ, কিছু যোগ বলতে গেলে কত কত হতে পারে আমাদের, 30, 60, 45, মানে 30, 45, 60 এবং 90 হলে তো পরবর্তীতে চলে আসবে। যদি 91 থেকে অর্থাৎ সর্বনিম্ন যে তোমার মানটা রয়েছে সেখান থেকে 30, 60 এবং 45 যদি যোগ হয় তাহলে এই ঘরেই থাকবে। আর সর্বোচ্চ যেটা আছে এখান থেকে যদি 30, 60 এবং 45 যোগ হয় তাহলে পরবর্তী ঘরে চলে যাবে। আর যদি এটার থেকে কিছু বিয়োগ হয় তাহলে আগের যে চতুর্ভাগ সেটাতে ফিরে আসবে। আর পরেরটার থেকে যদি কিছু বিয়োগ হয় তাহলে এটাতেই থেকে যাবে, ব্যাস, শেষ শেষ। তাহলে কস কত ডিগ্রি, 60, কস 60 কোথায় পড়তেছে, এই ঘরে। তাহলে এই ঘরে কি কস আছে, নেই, তাহলে কস কি নেগেটিভ, কস 60 ডিগ্রি। এখন কস 60 ডিগ্রির মান কত, অবশ্যই কস 60 ডিগ্রির মান হলো হাফ। তাহলে বিষয়টা কি ক্লিয়ার? ওকে, ঠিক আছে, তাহলে পরবর্তী আলোচনায় চলে যাওয়া যাক। পরবর্তী আলোচনায়